দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই বন্দর ব্যবস্থাপনা নিয়ে। কদিন আগে প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে নিয়োগ দেওয়া হতে পারে। সে নিয়ে নানান ধরনের প্রশ্ন বিতর্কের জন্ম হয়েছে। আসলে এর সুবিধাগুলো কি, অসুবিধা কি হতে পারে, এসব নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন ডক্টর মোহাম্মদ এ সর্দার, তিনি ট্রান্সপোর্ট ইকোনমিস্ট ও ব্যবস্থাপনা পরিচালক, INBD অ্যালায়েন্স। আছেন জনাব তৌফিকুল ইসলাম খান, তিনি সিনিয়র রিসার্চ ফেলো, CPD। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন জনাব খায়রুল আলম সুজন, তিনি পরিচালক, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই আসতে চাই ডক্টর সর্দার, আপনার কাছে। এই আলোচনা অনেক বছর ধরেই চলছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে, বিশেষ করে 2007 থেকে 9, এই সময় এমনটা হওয়ার খানিকটা সম্ভাবনা দেখা দিয়েছিল। এরপরে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ মোটামুটি চলে যায় আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতে। 6টি কোম্পানির একটা সিন্ডিকেট করে তারা সেখানে কন্টেইনার ওঠানামা সহ অন্যান্য কাজগুলো করতেন। এই ব্যবস্থার এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে বলে শোনা যায়নি। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা অভিযোগ করেন যে তারা এদের কাছে জিম্মি হয়ে পড়েন। এখন বিদেশি কোম্পানি আনলে কি এই সমস্যার সমাধান হবে? এবং যে প্রশ্ন তোলা হচ্ছে যে আসলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেটার সম্ভাবনা কতটুকু? আসসালামু আলাইকুম। বিশ্বের বিভিন্ন বন্দরে যেসব জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে সিঙ্গাপুর বন্দর পরিচালনায় কি বিদেশিদেরকে দেওয়া হয়েছে? না। মালয়েশিয়ার বন্দর পরিচালনা কি বিদেশিকে দেওয়া হয়েছে? না। চায়নার বন্দরগুলো কি পরিচালনা বিদেশিকে দেওয়া হয়েছে? না। ইফিসিয়েন্সি দরকার ছিল, ইফিসিয়েন্সি বাড়ানো হয়েছে। এখানে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরে যে ইফিসিয়েন্সি লেভেল, সেটা যথেষ্ট নয়। ইফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া দরকার ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে সমস্ত কার্গো, সমস্ত কন্টেনার বা অন্যান্য কার্গো যেটা বন্দরে নামে, এই কার্গোগুলো চট্টগ্রাম বন্দরেই শুধু নামতে হবে কেন? যেটা তো আরও দুটো বন্দর আছে, মোংলা বন্দর আছে, পায়রা বন্দর রেডি জাহাজ হ্যান্ডেল করার জন্যে। এখন এইগুলোকে যদি আমরা অ্যাড্রেস করি, মোংলা বন্দরে বড় বড় জাহাজ যায়। অনেকের ভুল ধারণা মোংলা বন্দরে এই নেই, ওই নেই, সেই নেই। বাট মোংলা বন্দর বেশ কিছুটা কার্গো হ্যান্ডেল করতে পারে। পদ্মা ব্রিজের পরে আমরা দেখতে পাই যে মোংলা থেকে ঢাকা যাতায়াত করা খুব সহজ। 80% গুডস কামিং টু চিটাগং পোর্ট, in fact heading for Dhaka. So why not to use Pangaon port for directly Mongla port and then try to use Paira port, so that if we split the volume according to the ability of the other ports, I think the efficiency of Chittagong port can increase. And there are some other element, other issues related to efficiency of Chittagong port, that in the entire world, none of the port allows container can be delivered or cargo should be delivered from the port itself. Container should be taken out by consignee, আর এটা বাইরে তাদের কার্গোটা খালাস করে কন্টেনারটা ডিপোতে ফেরত দেবে। কিন্তু চিটাগং পোর্টে এটা সারা যুগ ধরে এইটাই অ্যালাউ করছে যে কন্টেনার, কিছু সংখ্যক কন্টেনার পোর্টের ভিতরে থাকে, ট্রাকগুলো ঢুকে ওই কন্টেনার থেকে কার্গো বের করে কন্টেনারটা ফেলে চলে যায়। এই ধরনের ব্যবস্থা ফরেন অপারেটররাও ইফিসিয়েন্সি বাড়াতে পারবে না। কিছু নীতি পরিবর্তন দরকার, কিছু পলিসি অ্যাডাপ্ট করা দরকার, যেটা এফিসিয়েন্সি বাড়ানোর লক্ষ্যে কী কী করা যায়। বিদেশিদেরকে দিলেও তো তারা এই দেশের লোকদেরকে ব্যবহার করে এটা অপারেট করবে। তো এফিসিয়েন্সি ইমপ্রুভ করার যে পদক্ষেপগুলো তারা নেবে, ওইগুলো আমরা নিতে পারছি না কেন? আমার মতে ওটাই বেশি গুরুত্ব দেওয়া দরকার। কোন দলের কারা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর নয়, কারণ এটা একটা আন্তর্জাতিক নিয়মেই চলে। কারোর কোনো ইনফ্লুয়েন্স এখানে বেশি কাজ করে, কম কাজ করে, এই বিষয়টা আমি একদম এগ্রি করি না। জি, এখানে এই যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, নামমাত্র টেন্ডারের মাধ্যমে 7টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল, তার মধ্যে সাইফ পাওয়ারটেক আছে এবং শাহজাহান খান, আওয়ামী লীগের নেতা, তার এক ধরনের এখানে অন্তর্ভুক্তি রয়েছে এই পুরো সিন্ডিকেটটা তৈরি করার ব্যাপারে। এবং সেই ব্যবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। এই সিন্ডিকেট ভাঙার জন্য কি আর কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে এই মুহূর্তে? ওপেন টেন্ডার ইজ দ্য বেস্ট পলিসি। ওপেন টেন্ডার ইজ দ্য বেস্ট পলিসি। এখন বন্দরে তো অনেক শ্রমিকের দরকার হয়, তো এখন শ্রমিক
তো এদেশেই পর্যাপ্ত পরিমাণ আছে, বিদেশের থেকে তো শ্রমিক আসবে না। এখন যে এফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য হোয়াট এভার ইনস্ট্রুমেন্ট দ্যাট উই ওয়ান্ট টু অ্যাড, হোয়াট এভার পলিসি দ্যাট উই ওয়ান্ট টু অ্যাড, উই শুড গিভ দ্যাট টু লোকাল অপারেটার্স। কারণ বিদেশি বন্দরগুলোর মধ্যে বাংলাদেশি বা উপমহাদেশের লোকজন অনেক অ্যাক্টিভলি কাজ করে ওগুলোকে সচল এবং ইফিশিয়েন্ট রেখেছে। তো আমাদের পক্ষেও সেটা সম্ভব, আমার মতে এটা চেষ্টা করা উচিত। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভলিউমগুলোকে স্প্রেড করা দরকার। একটা জাহাজ, কন্টেনার জাহাজের কথা বলি, একটা জাহাজ চিটাগং পোর্টে এখন এসে 8 দিন 10 দিন থাকছে, মোংলা পোর্টে 2 দিনে শেষ হয়ে যাচ্ছে। তো ভলিউমটা স্প্রেড করে দিলে। কিন্তু কেন যাচ্ছে না মানুষ? এটা কি শুধু এই ধারণার কারণে বা অভ্যাসের কারণে? ইনফরমেশন ফুল একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলো সবসময় এলসিতে লিখে দেয় পোর্ট অফ ডিসচার্জ চিটাগং, যেটা যদি, বাট আমরা যখন ইম্পোর্ট করি তখন দেখা যায় ইউরোপিয়ান এক্সপোর্টারদেরকে আমরা লিখে দিই এনি পোর্ট ইন ইউরোপ। তো এলসিতে যদি লিখে দেওয়া হয় এনি পোর্ট ইন বাংলাদেশ, তাহলে অপশনটা ওপেন থাকে শিপিং লাইনদের কাছে যে কন্টেনারটা যদি চিটাগং কনজেশনে মোংলা নামিয়ে দিল। সবগুলো তো বাংলাদেশেরই কন্ট্রোলিং, সবগুলো তো বাংলাদেশ সরকারের রিপোর্ট। তো মোংলাতে কন্টেনার নামিয়ে, পায়রাতে কন্টেনার নামিয়ে এফিসিয়েন্সি বাড়ানো যায়, এক জায়গায় জটলা না করে এগুলো স্প্রেড করা যায়। আই থিঙ্ক ইনিশিয়েটিভ ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অ্যান্ড ক্যাপিটালাইজেশন অফ পলিসি ইজ দ্য সেকেন্ড বিগেস্ট চ্যালেঞ্জ। এটাকে অ্যাড্রেস করা সম্ভব। জি, ধন্যবাদ। জনাব তৌফিকুল ইসলাম, আপনার কাছে আসি। এখানে একটা বড় প্রশ্ন তোলা হচ্ছে চট্টগ্রাম বন্দরের যে ভূ রাজনৈতিক গুরুত্ব, জাতীয় নিরাপত্তা ইত্যাদি কারণে বিদেশিদের হাতে দেয়াটা সমীচীন নাও হতে পারে, এবং নানান ধরনের বাধা এখানে যারা বন্দরের মধ্যে যুক্ত আছেন পরিচালনার সাথে, শ্রমিকরা সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার্স তাদের কাছ থেকে আসছে। এখানে পক্ষে বিপক্ষে যুক্তিগুলো আসলে কি আপনার মতে? উল্টো করে বলি, যে উদ্দেশ্যে এটা দেয়া হচ্ছে সেই উদ্দেশ্যটা স্পষ্ট কিনা, এইটা হলো প্রথম আমাদের জানার কথা। আমি আপনার মানে বিভিন্ন জায়গায় তো লেখা হয়েছে, কেউ কেউ বলেছেন খুব স্পষ্ট করে, হয়তো সেই অর্থে আমরা সরকারি পূর্ণাঙ্গ ভাষ্য আমরা জানতে পারি নাই, কিন্তু আপনার কাছ থেকেই এই আলোচনার ভিতরেই যেটুকু বুঝলাম যে ওনাদের উদ্দেশ্যটা একটা হতে পারে যে এফিসিয়েন্সি বাড়ানো। এখন আমাদের পোর্টের এফিসিয়েন্সির বিষয়ে আমরা অনেক দিন ধরে কথা বলেছি যে আরও আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা মানে কমাতে হবে, এখানে আরও আমার এফিসিয়েন্সি বাড়ানো যায়, কন্টেনার হ্যান্ডেলিং আরও বাড়াতে হবে, কারণ আমার ট্রেড বাড়ছে। এগুলো সবই বাস্তবতা। আবার আপনি বলছেন যে একই সাথে আপনি মেনশন করেছেন যে, আমি আপনাকেই কোট করছি, যে আগে যাদেরকে দেওয়া হয়েছে বা এখন যারা অপারেট করছে সেটার ভিতরে দেওয়ার প্রক্রিয়ার ভিতরে স্বচ্ছতা ছিল না, এখানে একটা সুশাসনের অভাব ছিল, ফলে এখানে একটা সিন্ডিকেট হচ্ছে, তার কারণে হয়তো জিম্মি হয়ে যাচ্ছে কিনা, এটাও একটা আলাদা কারণও হতে পারে। একটা হতে পারে যে আপনি কাউকে একটা কন্ট্রাক্ট দিয়েছেন যেটা সঠিক প্রক্রিয়ায় দেন নাই, এটা হয়তো আরও আপনি বেশি এটা থেকে গেইন করতে পারতেন। আর একটা হলো যে এইটার ফলে তারা কোনো সিন্ডিকেট করে কোনো মানে আমার যে ট্রেড এফিসিয়েন্সিকে কমাচ্ছে কিনা, দুইটা কাছাকাছি কিন্তু পাশাপাশি জিনিস, এক্স্যাক্টলি এক না। তো সেইটা যদি হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন যে সেইটার প্রমাণটা খুব স্পষ্ট করে এসছে কিনা, কারণ এখন যে কোনো এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি কন্ট্রাক্ট একজনকে দিয়েছেন, শুধু কেউ একজন রাজনৈতিক দলের একটা পক্ষে ছিলেন বা কোনো তার ভিতরে একজন আছেন যিনি রাজনৈতিক নেতা ছিলেন, যিনি এখন পালিয়ে গেছেন, সেই কারণে তো আপনি সরকারি কন্ট্রাক্ট বন্ধ করে দিবেন কিনা, তাহলে এটা আর ইকোনমিক রিজনের ভিতরে থাকে না, আমরা অর্থনৈতিক বিশ্লেষণ দিয়ে ওইটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না। আর তৃতীয় হলো যে আপনি বিদেশি বিনিয়োগ আনতে চাচ্ছেন, এটা অ্যাবসলিউটলি বিদেশি বিনিয়োগই আনতে চাচ্ছেন, দেশি বিনিয়োগ চাচ্ছেন না। সেটা একটা কারণ হতে পারে যে আপনার এখন হয়তো ফরেন এক্সচেঞ্জ দরকার, সো আমার কিছু মিলিয়ন ডলার আসবে কিনা সেইটাকে আমি চালাতে পারবো না। এইটার আবার বিপক্ষে ধরেন যে এই যুক্তিও আছে যে আপনি ভবিষ্যতে তারা তো রিপ্যাট্রিয়েট করবে, কেউ যদি 100 মিলিয়ন ডলার আনে সে তো হয়তো সেখান থেকে প্রফিট করবে বলেই তো, এবং সেটা নিয়ে যাবে দেশ থেকে, সেটার জন্যই তো হবে। তো আমি উদ্দেশ্যটা ঠিক স্পষ্টতাটা হয়তো অনেকখানি নাই, এটা হলো একটা বড় বিষয়। দ্বিতীয় যেটা হলো যে আপনি যে রিস্কগুলোর কথা বলেছেন, এটা ভূ রাজনৈতিক কিনা, এটার স্ট্র্যাটেজি আছে কিনা, উনি যেমন বলেছেন যে অনেক দেশই নিজেরাই অপারেট করে স্থানীয় কোম্পানিকে দিয়ে, আবার অনেক দেশ তো আপনার বিদেশি অপারেটরকে দিয়েও করে। সত্যিকার অর্থ হলো যে এখন একেবারে খুব ফুললি পাবলিক পোর্টও খুব বেশি নাই,
ফুললি প্রাইভেট পোর্টও বেশি নেই, মাঝামাঝিটা আপনার সব জায়গায় আছে। সো একটা এখানে দুই ধরনের মডেল হতে পারে। একটা হতে পারে যে কিছু সার্টেন অ্যাক্টিভিটি তারা করতে পারবে, কিন্তু এটা ডেভেলপমেন্ট প্রাইভেট সেক্টর করবে না, দে উইল জাস্ট টোল আদায় করে না আমাদের রাস্তার মতন, ওভাবে হ্যান্ডেল করবে। আর এক ধরনের লিজিং হয়, এটাকে আপনি দিয়ে দিলেন, ওনারা কিছুটা প্ল্যানিং করতে পারবে, এটার ভিতরে চেঞ্জ করতে পারবে, কিন্তু মূল অথরিটিটা পাবলিক অথরিটিই থাকবেন। তো সেই ক্ষেত্রে আপনার আর এক ধরনের প্রক্রিয়ার ভিতরে আছে, তার অথরিটি কতখানি থাকবে। তো আমার কাছে মনে হয় যে ওই বিষয়টাও খুব স্পষ্ট না। মূল আলোচনার জায়গা হলো যে আমার উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা আমি ফুলফিল করলাম কিনা। যেমন এফিসিয়েন্সি যদি উদ্দেশ্য হয়, তাহলে যেই পোর্ট অথরিটিকে দেওয়া হচ্ছে তারা কোনো প্রপোজাল দিয়েছেন কিনা আপনার সামনে, যে এখন আমার আপনি 10টা কন্টেনার নিতে পারেন 1 ঘন্টায়, আমি এটা থেকে 15টায় বাড়িয়ে দিব, এটাকে ইনভেস্ট করে আমি এনে, সেই ধরনের বিষয় আছে কিনা। সুতরাং ওই বিষয়টা কিন্তু স্পষ্ট করা হয় নাই এখনো। জাস্ট আমরা জানি যে একটা ভালো কোম্পানি বিদেশ থেকে আসবে, সো তাদের ভালো হবে, সে ধরনের কোনো কংক্রিট প্রপোজাল হয়তো দিয়েছেন, বিনিয়োগ তো আর এটা ছাড়া হয় না, কিন্তু এটার ভিতরে কোনো স্বচ্ছতা এখনো নাই। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যেটা ওপেন বিডিং করা যেত কিনা। আপনি যদি সুযোগটা বাইরে দেন, তাহলে আরও কোম্পানিজ তো আছে যারা পোর্ট অথরিটি করে, বিদেশেও আছেন, দেশের ভিতরেও থাকতে পারে, কোনো বিনিয়োগকারী বলতে পারেন, দেশি বিদেশি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আসতে পারে। সো সবসময় এই ধরনের, এটাও এক ধরনের কিন্তু বিডিং। এবং আমরা সুশাসনের যেই কথাটা বলি, সেই এটা তো একই রকমই আগের সরকার যেভাবে দিয়েছে, আপনি যদি ভালো উদ্দেশ্যেও দেন, প্রক্রিয়াটা তো সিঙ্গেল বিডারের কাছে গেছে। কারণ এখন পর্যন্ত আমি যতটুকু জানি কোনো DP World টেন্ডার তো আর করে নাই আরব সরকার। আমিরাতের হ্যাঁ, তো আপনি হয়তো ভালোর জন্য করবেন, কিন্তু এগেইন আমি এটা বারবার এখন বলছি যে গণতান্ত্রিক প্র্যাকটিসগুলোর কথা আমরা বলে এসেছি, যে গণতান্ত্রিক প্র্যাকটিসগুলো আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে হারিয়ে গেছে গত 15 বছরের সময়, যে কারণে আমাদের জুলাই 24 মতন জায়গায় আমাদেরকে যেতে হয়েছে, অনেকগুলো প্রাণ গেল। সেটার বড় কারণ হলো যে আমি গণতান্ত্রিক প্র্যাকটিসগুলো করছিলাম না। যিনি ওখানে বসেছেন তিনি হয়তো ভাবছেন যে ভালোর জন্যই করছে, কিন্তু আসলে তো এই পেইনফুল হলেও এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। এবং সুশাসনের যেই জায়গাগুলো, এত বড় একটা কন্ট্রাক্ট আউট আপনি করবেন সরকারি, এটাকে সিঙ্গেল কন্ট্রাক্ট করাটাই কি যৌক্তিক কিনা, এইটাও আমি ঠিক না, এবং কোন ধরনের বিষয়ে আলোচনা হয়েছে। আমি একটা সিম্পল ছোট একটা উদাহরণ দিয়ে শেষ করি। সেটা হলো যে ধরেন ওনারা এটা দিলেন, এবং এরপরে আমি দেখছি যে বেশ কিছু রাজনৈতিক দল বলছেন যে এটা ওনাদের ম্যান্ডেট নাই এবং অন্যান্য বিষয় আছে। তো ওনারা এটা দিয়ে দেওয়ার পরে যদি সত্যি 1 বছরের ভিতরে ইলেকশন হয় এবং নতুন একটা সরকার আসে, এবং তাদের মনে হলো যে এটা দেওয়াটা এইভাবে ঠিক হয় নাই, যেভাবে ওনাদের এখন মনে হচ্ছে আগেরটা দেওয়া ঠিক হয় নাই, তারপর যদি বাতিল করে দেয়, এবং তখন এটার তো বাংলাদেশের সার্বিক বিদেশি বিনিয়োগের জন্য কিন্তু একটা বদনাম হয়। সো রিস্ক ইজ দেয়ার। সো আপনি যদি খুব ভালো ইন্টেনশন নিয়ে খুব ভালো ফলাফলের জন্যও যদি আপনি কোনো কাজ করেন, কিন্তু আপনি প্রক্রিয়াটা যদি সঠিকভাবে না করেন, এটার টেকসইভাবে হওয়াটা, এটার বিশ্বাসযোগ্যভাবে হওয়াটা, এবং এটা দিন শেষে একটা সার্বজনীনভাবে এটার যে ওনারশিপ নেওয়াটা, এইটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। জি, ধন্যবাদ। জনাব খায়রুল আলম সুজন, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এই যে এফিসিয়েন্সি কম, দক্ষতা কম থাকার কথা বলা হচ্ছে ঘুরে ফিরে বন্দরে, সেটার এই মুহূর্তে কারণ কি, এবং সেটা কি শুধুমাত্র জাহাজের পরিমাণ অনেক বেশি সেটাই, নাকি আরো অন্যান্য সমস্যা সেখানে রয়েছে? ধন্যবাদ। আমি যে কথাটা বলছিলাম যে এখানে দুজন বিজ্ঞ আলোচক আছেন, তাদের সাথে মানে সুর মিলিয়ে বলছি। অ্যাকচুয়ালি এই যে বন্দর যে ব্যবস্থাপনাটা শুরু করেছে আপনার টার্মিনাল অপারেটর এবং বার্থ অপারেটিং সিস্টেমটা, এটা কিন্তু 111 ঠিক সময় থেকে শুরু হয়েছে। এটি মানে তার সেই সময় থেকে শুরু হয়েছে। তার আগে এটা ছিল এস্টিমেটের প্রথা। তো সেখান থেকে আপনার 111-এর সময় এই প্রথাগুলো চালু হয়েছে। তো তখন থেকে এটা অ্যাকচুয়ালি শুরু। আর আপনি যে এই কথাগুলো বলছেন যে আমাদের যে টোটাল যে পণ্য, সেই টোটাল পণ্য কিন্তু আমরা প্রায় গত বছরের যে তুলনা বা তার আগের যে চিত্রগুলো আছে, সেগুলোতে আমরা প্রায় 12,000 কোটি টন পণ্য কিন্তু আমরা চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা হ্যান্ডেল করে থাকি সারা বাংলাদেশে বলতে পারেন। তার মধ্যে 90 থেকে 93% চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে। তো এইখানে যে বিষয়টা আছে তার মধ্যে কন্টেনার শুধুমাত্র যদি হিসেব করা হয়, তার মধ্যে কন্টেনারের সংখ্যা অত্যাধিক অনেক কম, মানে প্রায় 2 কোটি টন কন্টেনার পণ্য হ্যান্ডেল করা হয়। তো সেই হিসাবে আর বাকি পণ্যগুলো কিন্তু বাল্ক যে কার্গোগুলো আছে সেগুলোকে করা হয়। তো
তো এখানে আমাদের যে এফিসিয়েন্সির কথাটা বললেন, আমাদের চট্টগ্রাম বন্দর কিন্তু যথেষ্ট রকম কিন্তু তাদের ডেভেলপমেন্ট হয়েছে। তা আপনারা দেখেছেন যে আগে যেই জাহাজগুলো 500 থেকে 600 কন্টেনার নিয়ে যে চট্টগ্রাম বন্দরে 4 থেকে 5 দিন আপনার ওয়েটিং, তাদের টার্ন অ্যান্ড টাইম ছিল। তো আমরা আসলে টার্ন অ্যান্ড টাইমটা বলি কোত্থেকে, আমাদের যেই আউটার অ্যাঙ্গেল যখন জাহাজটা নোঙর করে তখন থেকে কিন্তু আমরা এটাকে কাউন্ট করতে থাকি। কিন্তু চট্টগ্রাম বন্দরে যখন জাহাজটা ভিড়ে সেখান থেকে যদি আমরা কাউন্ট করে থাকি যে আগে যে জাহাজগুলো 4 থেকে 500 বা 600 কন্টেনার নিয়ে আসতো তাদের কিন্তু 4 দিনও লেগে যেত। তো এখন গ্যান্ট্রি ক্রেন এবং অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো আধুনিক করার কারণে আমাদের কিন্তু এখন সেই সময়টা কিন্তু টার্নার টাইমটা অনেক কমে আসছে। প্রায় আমরা কিন্তু জাহাজ 2 দিনের মাথায় কিন্তু আমদানি পণ্য খালাস করে রপ্তানি পণ্য কিন্তু জাহাজীকরণ করে কিন্তু পাঠাচ্ছি। সেই ইফিসিয়েন্সিটা কিন্তু ডেভেলপ করেছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বন্দর কিন্তু তারা 7 দিনে 24 ঘন্টা খোলা রেখে এই পণ্য সার্ভিসটা দিয়ে যাচ্ছে। তো এই বন্দরের সার্ভিস নিয়ে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি এখন পর্যন্ত কোনো কমপ্লেন বা এই বর্তমানে কমপ্লেন করার মতো কোনো জায়গা নাই। কিন্তু যেই জায়গাটা আসে বিদেশি বিনিয়োগের যে ব্যাপারটা আছে সেইটাকে কেন্দ্র করে এখন যে বিদেশি বিনিয়োগের ব্যাপারগুলো আমরা একটু বিভিন্ন অস্পষ্টতার মধ্যে ভুগছি। যেমন কেন বিদেশি বিনিয়োগ দরকার, কোথায় দরকার, কিভাবে দরকার, বা আমাদের আদৌ বন্দর, নতুন বন্দর দরকার কিনা, সেই জিনিসগুলো কিন্তু একটা পলিসি যদি থাকতো, সেই পলিসিটা যদি বন্দরের একটা পলিসি থাকতো, পলিসির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারতাম যে এই বন্দরটা কোথায় নতুন করে ডেভেলপ করলে আমরা আরো বেশি আউটপুট পাবো। আমাদের বিদেশি বন্দরের বিনিয়োগ আমাদের যে যদি দেশের আসে আপনার হিসেবে সমস্যা কি হতে পারে? না, বিদেশি বিনিয়োগকে আমি ওয়েলকাম করি। আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসুক, অনেক বড় বড় বিনিয়োগ আসুক, সেগুলো আমরা ওয়েলকাম করি। সেটা কোথায় করব সেই জায়গাটা যদি নির্ধারণ করা হয় তাহলে কিন্তু আমাদের সেই মানে অস্পষ্টতা কিন্তু কেটে যায়। আমরা এখনো জানতে পারছি না যে বিনিয়োগটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, যে এটা আদৌ আমাদের যে এখন বর্তমান যে যেটিগুলো আছে সেগুলোতে প্রয়োজন আছে কিনা, প্রয়োজন থাকলে আমরা এটাকে কতটুকু আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো। বর্তমানে যা আছে আমরা যতটুকু জানি যে বর্তমানে কিন্তু যথেষ্ট ভালো চট্টগ্রাম বন্দর সার্ভিস তারা দিচ্ছে। এবং এই চট্টগ্রাম বন্দরটা কিন্তু পুরো শহর কেন্দ্রিক একটা বন্দর। যে এইখানে যদি আপনি আরো যদি ইয়ে বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, সেখানে কিন্তু গাড়ির সংখ্যা এবং চট্টগ্রামের শহরের যানজটের সংখ্যাটা কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি একটু পলিসির যে ব্যাপারটা কথা বলছিলাম, সেই পলিসিটা যদি হতো তাহলে আমরা যে পায়রা বন্দর যেটা করা হয়েছে সে হ্যাঁ পায়রা বন্দরের নিয়ে আমার যথেষ্ট মানে একটু কনফিউশন আছে যে আমরা যেভাবে পায়রা বন্দরকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম সেইভাবে কিন্তু আমরা পায়রা বন্দর থেকে সেই আউটপুটটা এখন পর্যন্ত পাচ্ছি না। আর ওখানে কন্টেনার জাহাজ ভেড়াবার মতো আপনার 9.5 মিটার থেকে 10 মিটার জাহাজ ভেড়ানোর মতো কিন্তু এখনো পজিশনগুলো এখানে তৈরি হয়নি। আপনারা জানেন ওখান থেকে প্রতিনিয়ত এটাকে আপনার ড্রেজিং এর উপর রাখতে হয়, সেখানে আপনার প্রচুর পলি জমে এবং এই পলিটারে আপনার প্রতিনিয়ত এটাকে ড্রেজিং এর মধ্যে রাখতে হয় এবং সেখানে জাহাজ চলাচলের মতো ড্রাফট আপনাকে তৈরি করে নিতে হয়, সেটা অনেক আমাদের জন্য কস্টলি হয়। তো আমরা যদি এই যে একটা পলিসির মাধ্যমে যদি এই চিন্তাগুলো করতাম আগে থেকেই, তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রয়োজনীয় যে আমাদের আগামী দিনের যে চ্যালেঞ্জগুলো, বিশেষ করে আমদানি রপ্তানির যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের যে নতুন বন্দর দরকার, সেই বন্দরের কিন্তু আমরা একটা দৃশ্যমান অবস্থান দেখতে পারতাম। আপনারা জানেন মাতারবাড়ি হয়েছে, তো মাতারবাড়িটা আমাদের আসলে যেই কনসেপ্ট নিয়ে হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই। সেখানেও কিন্তু একটা ভালো মানে একটা এই এশিয়া জোনের একটা আমাদের এই সাবকন্টিনেন্টের একটা হাব হতে পারে, যে আমাদের এখান থেকে সরাসরি মাদার ভেসেল এসে আমাদের কন্টেনার এখানে নামানো, এখান থেকে কন্টেনার নিয়ে যাওয়া, যে আমাদের সিঙ্গাপুর কিংবা কলম্বোর যে পোর্টের বিকল্প পোর্ট হতে পারে, তো সেটির একটা সম্ভাবনা কিন্তু ওখানে আছে। কিন্তু আমাদের নিত্যদিনের যে প্রয়োজনীয় যে আমাদের বন্দর, আমরা যে রেগুলার যে সার্ভিসের যে বন্দর, সেই বন্দরের জন্য কিন্তু আমাদের এখন নতুন বন্দর ঢেলে সাজাবার জন্য কিন্তু সময় এসছে। সেখানে বিদেশি বিনিয়োগ আসলে, যদি বিদেশি বিনিয়োগ যদি আসে সেটাকে আমরা ওয়েলকাম করবো। কারণ এই কারণে যে বিদেশি বিনিয়োগ আসা মানে আমাদের একটা বিদেশি কিন্তু একটা বন্দর বিস্তারিত আপনারা জানতে চাচ্ছেন যে আসলে ঠিক কোথায় সেটি হচ্ছে। জি, আমরা মনে বুঝতে পেরেছি আপনার কথা। একটা বিরতির আসলে সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো ডক্টর সর্দার আপনার কাছে। এরই মধ্যে এই নানান ধরনের বিকল্পের কথা এসেছে, সেটা কি সরকারি নীতির মাধ্যমে নির্ধারণ করা সম্ভব যে ব্যবসায়ীরা আসলে কোন বন্দর দিয়ে পণ্য আনা নেওয়া করবেন? এবং এর পাশাপাশি গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি নিয়ে খানিকটা কথা আসলো, জনাব সুজন বলছিলেন সেটা অনেকদিন ধরে ঝুলে রয়েছে, নতুন করে আবার চুক্তি হয়েছে 4 বছর মেয়াদে জাইকার অর্থায়নে সেটি হবার কথা। সেদিকে কি তাহলে আমাদের অপেক্ষা করা উচিত যে গভীর সমুদ্র বন্দর হলে এই সমস্যাগুলো মিটে যাবে? সব কিছুতেই সরকার নীতিমালা তৈরি করে। একটা নীতিমালা তৈরি করা আছে যে
আমদানির ক্ষেত্রে যখন কোনো আমদানিকারক বিদেশ থেকে কোনো ইম্পোর্ট করবে, সেখান তারা মালের দাম, জাহাজ ভাড়া বিদেশে পাঠাতে পারবে একসাথে করে এলসির মাধ্যমে। কিন্তু অনেক দেশেই মালের দাম, জাহাজ ভাড়া এবং ইন্স্যুরেন্স খরচটা একসাথে করে পাঠিয়ে দেয় এলসিতে, যেটাকে CIF ভ্যালু বলে। এক সময় দেখা গেল যে 2009-10-11-তে দেখা গেল যে আমাদের যথেষ্ট সক্ষমতা তৈরি হয়েছে, ইন্স্যুরেন্সটা বাংলাদেশি লোক দ্বারা, বাংলাদেশি কোম্পানিরা কভার করতে পারবে বিদায় আইটাকে লক করে দেওয়া হলো। আমরা CIF আর ইম্পোর্ট করার দরকার নেই, আই মানে ইন্স্যুরেন্সের ক্যাপাসিটি আমাদের তৈরি হয়েছে। সো আমরা এখন CFR শুধু মালের দাম আর জাহাজ ভাড়াটা বিদেশে পাঠাবো। এখন বাংলাদেশ ব্যাংক অনেক মিটিং মিছিল, অনেক প্ল্যান করে ঠিক করেছে, আমরা জাহাজ ভাড়া কেন পাঠাবো বিদেশে? যার থেকে মাল কিনছি সে তো জাহাজ ভাড়া, জাহাজ তো সে চালায় না, জাহাজ তো ভাড়া অন্যজনকে দিতে হয়, তার মাধ্যমে কেন দেব? আমরা শুধু মালের দামটা পাঠাবো। তার মানে আমরা এখন CFRটাকে লক করে আমরা যদি করি FOB অথবা এক্স ওয়ার্ক, মানে যে মালটা বিক্রি করছে তাকে শুধু মালের দামটাই পাঠাবো, বাকি টাকাটা থেকে যাবে। তাহলে বাকি টাকাটা থাকবে কার কাছে? আমাদের কাছে। তার মানে আমাদের এই যে বিশাল অঙ্কের $30 বিলিয়ন মতো আমরা কেন আগাম দিয়ে দেব কাউকে 90 দিন 100 দিন আগে? আমরা ধরে রাখ, এটাও একটা পলিসি। এই পলিসিটা অ্যাডাপ্ট করার জন্য অনেক চেষ্টা তদবির চলছে এবং নিঃস্বার্থভাবে সরকারি অফিসাররা এই নিয়ে কাজ করেছে। এখন এই যে এই টাইম টু টাইম পলিসি অ্যাডপ্ট করার যে একটা প্রক্রিয়া, দিস ইজ টু বেনিফিট দ্য নেশন। $30 বিলিয়ন আই এম টকিং অ্যাবাউট, $30 বিলিয়ন। এটা শুধু জাহাজ ভাড়া, শুধু জাহাজ এবং এই সংক্রান্ত। আমরা মনে করি মালটা যদি চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেল আর কোনো খরচ এটার উপরে নেই, না না, তার উপরে অনেক খরচ হয়। শুধু জাহাজ ভাড়ার নয়, বিদেশিরা এখান থেকে অনেক টাকা নিয়ে যায়। সেই টাকাটা কত? এটা একটা বাংলাদেশ ব্যাংকের কাছে একটা 2016 থেকে একটা ডেটা কম্পাইল করে দেখা গেছে যে এটা তো অনেক টাকা। তো পলিসির মাধ্যমে এইগুলো ঠিক করা সম্ভব। যেভাবে CIFটাকে বন্ধ করে CFR করা হলো, এখন CFRটাকে যদি বন্ধ করে XWORK করা হয়, তো জাহাজ ভাড়া দিনের শেষে দিতেই হচ্ছে না বিদেশি দিতে যে হচ্ছে, এর মধ্যে বার্গেনিংয়ের একটা বড় সুযোগ রয়ে গেছে যে আমরা যদি পরে দেই, সরাসরি দেই, তাহলে কম দিতে পারি একটা জিনিস। আর আমি যদি যে পয়সাটা আমি 30 দিন 40 দিন 100 দিন 200 দিন পরে দিতে পারি, ন্যাচারালি আমার ওই টাকার উপর ইন্টারেস্ট লাগছে না। আরেকটা বিষয় হচ্ছে এর মাধ্যমে নিজের সক্ষমতা বাড়ে। একটা জিনিস দেখুন, ওই যে আমার কলিগ বললেন যে জাহাজ চিটাগং পোর্টে এখন বড় বড় জাহাজ এসে খুব তাড়াতাড়ি মাল নামিয়ে চলে যেতে পারছে, কিন্তু জেটিতে জায়গা নেই। এখন বিদেশি অপারেটরকে দিলেন জাহাজ থেকে কন্টেনার নামানো আর ওঠানোর জন্যে, কিন্তু জাহাজ তো ঢুকতেই পারছে না জেটিতে। 5-7 দিন 10 দিন তো বহির্নোঙরে অপেক্ষা করছে জেটিতে জায়গা নেই বলে। এই ইফিসিয়েন্সি তো আপনার বিদেশিরা ক্রিয়েট করতে পারবে না। তো ইফিসিয়েন্সি বেড়েছে, তাহলে ইফিসিয়েন্সি বেড়ে থাকে, তাহলে বিদেশিকে দেওয়ার প্রসঙ্গ আসছে কেন? এটা পলিসি ম্যাটার। এবং এই জাহাজ যে ঢুকতে দেরি হচ্ছে যে কারণে, আমার কাছে রেকর্ড আছে 5 দিন 6 দিন 7 দিন বসে থাকছে বহির্নোঙরে, জাহাজটা যেটিতে ঢুকতেই পারছে না। যে ঢুকতে না পারলো তো কার্গো নামানো ওঠানোর তো প্রক্রিয়া শুরু হয় না। তো কার্গো নামাতে ওঠাতে সময় কম লাগছে আগের থেকে, আরও বড় জাহাজ আসছে। এখানে একটা ম্যাসিভ ম্যানেজমেন্টের ব্যাপার আছে। চিটাগং পোর্টে 200 মিটার লেন্থের জাহাজ ঢুকতে পারে, তাহলে ছোট ছোট জাহাজগুলোকে কেন আমরা জটলা পাকানোর জন্য আনছি? আমরা শুধু বড় জাহাজগুলোকে আনি। প্রতিদিন 5000 মতো কন্টেনার ইম্পোর্ট কন্টেনার চিটাগং পোর্টে আসে। তো 5000 কন্টেনার আনার জন্য যদি আমরা 2টো জাহাজ প্রতিদিন আসে, এই প্রবলেমটা সলভ হতে পারে। তো 10টা জাহাজ কেন আনবে অল্প অল্প করে? এটাও একটা পলিসি। এগুলো পলিসি ক্যান হেল্প আস টু এলিমিনেট অল দিস রিস্ক দ্যাট উই আর হ্যাভিং নাও। আর মাতার বাড়ির সম্ভাবনা কতটুকু? শুনুন, ট্রান্সশিপমেন্ট বিষয়টা একটা দুঃস্বপ্ন বলবো আমি। কেন? কারণ ট্রান্সশিপমেন্ট কোন দেশের কার্গো এখানে এসে নেমে কোন জাহাজে করে যাবে? বাংলাদেশ বে অফ বেঙ্গলটা হচ্ছে সুপার মেরিটাইম হাইওয়ে থেকে 5 দিন ভিতরে 6 দিন ভিতরে। তো এখন কি মালয়েশিয়ার কার্গো বাংলাদেশে এসে তারপরে কি দুবাই যাবে? এটা কি সম্ভব? না। রেঙ্গুনের 5-10 দিন এমনি তো দেরি হয়ে যাবে। আমাদের যে কার্গোগুলো চলে যায় ইউরোপে,
সেই কারগুলো আমরা পূব দিকে সিঙ্গাপুরে নিয়ে যাই। কেন? এটাও পলিসি ঠিক করা দরকার। কেন নিয়ে যাব? আমাদের যে কার্গোগুলো 15 থেকে 18-20 দিনের মধ্যে ইউরোপে পৌঁছানোর কথা, সেই কার্গোগুলো পৌঁছাচ্ছে এখন 40-50 দিনে। এটা পলিসির ব্যাপার। এই ফরেন অপারেটার্স ক্যান নট সলভ দিস প্রবলেম। দিজ আর দ্য প্রবলেম দ্যাট knowledgeable people need to discuss and solve. We are talking about $30-40 billion here. I don't think ওই যে ফরেন কারেন্সি ক্রাইসিস যেগুলো আছে না, এগুলো সলভেবল উইদিন আওয়ার সেলফ। উই হ্যাভ বিগেস্ট অ্যাসেট ইন দিস কান্ট্রি কল উইলিং টু ওয়ার্ক ম্যান পাওয়ার, নট অনলি ম্যান পাওয়ার, উইলিং টু ওয়ার্ক ম্যান পাওয়ার, মানে ইয়াং পপুলেশন উইলিং টু ওয়ার্ক। তো এদেরকে কাজে লাগিয়ে আমরা অনেক সাশ্রয় এবং সঞ্চয় করতে পারি। ফরেন কারেন্সির পলিসি অ্যাডাপ্টেশন দরকার। এই যে ওকে দেবো, ওরা তো আমাদেরকে কাজে লাগিয়েই তো পারফরমেন্স দেখাবে। তো আমরা কেন ট্রেনিং নিয়ে এটা করতে পারি না? আই থিঙ্ক ইট ইজ জাস্ট ইনিশিয়েটিভ অফ দ্য গভর্নমেন্ট টু টেক অ্যাপ্রোপ্রিয়েট পলিসি, হেল্প দ্য নেশন টু স্ট্যান্ড স্টিল। জি, ধন্যবাদ। জনাব তৌফিকুল ইসলাম, আপনার কাছে আসি। ভারতের সাথে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা চলছে, তার মধ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল হলো, এখন স্থলপথে পণ্য রপ্তানি আমরা করতে পারছি না, অনেক ট্রাক আটকে আছে স্থলবন্দরগুলোতে। সেক্ষেত্রে নৌপথে এগুলো পাঠানোর বিকল্প কিনা, বা সেটা যদি করতে হয় আমাদের বন্দরগুলোর সক্ষমতা আছে কিনা? বন্দরগুলোর সক্ষমতার আগে আমরা যেটা বলি সেটা হলো যে আসলে তো দুই পক্ষের দুটো বিজনেস অপারেট করে আর কি। তো আমরা বলি যে সেই বিজনেস টু বিজনেস কানেক্টিভিটি থাকতে হয়। তারা এটাকে এর ভিতরে যোগাযোগ করে, তাদের একটা প্রেফারেন্স থাকে। আমি কি যখন আমার পণ্য ইন্ডিয়ায় কেউ আমদানি করছেন, তখন তো সে আমাকে বলছে যে কোথায় সে মালটা রিসিভ করলে তার জন্য সুবিধা হয়। সো আমার কিছু পণ্য আপনার হয়তো কলকাতায় যেত বা পশ্চিমবঙ্গে যেত, তারা কিছু স্থলবন্দর ব্যবহার করতেন। আমি আবার যেই পণ্য হয়তো দিল্লিতে পাঠাচ্ছি বা মুম্বাইতে পাঠাচ্ছি, নট নেসেসারি আমি এই দিক দিয়ে পাঠাচ্ছি, আমি সমুদ্র বন্দর দিয়ে কোনোখান থেকে পাঠাচ্ছি। এখন পশ্চিমবঙ্গে গেলে আমি এই বন্দর ব্যবহার করব কি, এটা বিজনেস ডিসিশন। আমাদের যদি পলিসির ভিতরে থাকতে হয় তাহলে সে যেটা সিদ্ধান্ত নেবে সেটা হলো যে আমি এই বন্দর দিয়ে দিলেই আমি মানে তাড়াতাড়ি পাবো, তার জন্য কস্ট এফেক্টিভ হবে কিনা। দুটো জিনিস, বিজনেস সবসময় দুটো জিনিস চিন্তা করে। এখন তো স্থলপথে পাঠাতেই পারছেন না নিষেধাজ্ঞার কারণে। তো তাহলে তো ওনারা হয়তো নিবেন, হয়তো এটাই নিবেন, না হলে অন্য কোনো সমুদ্র বন্দর দিয়ে চাইলে নিবেন, না হলে নিবেন না। দিন শেষে তার যদি আর একটা চিপার অপশন থাকে তাহলে উনি যে একটা চিপার অপশনের ভিতরে যাবেন। আগেও যে বাংলাদেশ থেকে নিত, এটা তো আর বাংলাদেশের সাথে কোনো ভালোবাসার সম্পর্ক না যে আমি ভালোবাসি এই জন্য আমি বাংলাদেশের থেকে প্লাস্টিক পণ্য নেই। আমি প্রাণের পণ্য চাই কারণ আমি বাংলাদেশের প্রাণের অ্যাডভার্টাইজমেন্টটা আমার খুব পছন্দের তারকা করে। এইটা তো আসলে হয় না। আসলে তো বিষয় হলো যে তিনি একটা সুলভে একটা কোয়ালিটি পণ্য পাচ্ছেন কিনা যেটা তার পছন্দ, এটার ডিমান্ডটা, কনজিউমার ডিমান্ডটা তার বাজারে আছে কিনা। তো সেইটা যদি থাকে তখন আমরা এটার ভিতরে ঢুকতে পারি। সুতরাং বিজনেস শুড বি মোর, মানে আরও বেশি যেটাকে আমরা বলি ইকোনমিক ফ্যাক্টরগুলোকে কাজ করে। ওনার যদি এফিশিয়েন্ট হয়, কোয়ালিটি হয়, সেটা ওনারা নেবেন। এখন যদি পাঠানো যে রাস্তাটার কথা বলছেন, স্থলবন্দর ব্যবহার না করে যদি আমরা অন্য বন্দর ব্যবহার করি, যদি এটা কনভেনিয়েন্ট হয় বোথ বিজনেসের জন্য এবং অন্তত আরেক জায়গায় চলে যাওয়ার মতন তাদের সুযোগের থাকে, প্রত্যেকের প্রাইস মার্জিন থাকে। তো ধরেন এখানে 5 টাকা লাগলো, এখান থেকে ওইটা 6 টাকা লাগে, তা আমি একটু বাড়লেও আমার 5 টাকা 20 পয়সা দিতে পারি, তাহলে আমার কাছ থেকে নেবে। আর যদি না হয় তাহলে এটা সে অন্য জায়গা থেকে তাহলে নিয়ে আসবে। আমার যদি 6 টাকা 20 পয়সা দরকার হয়, যদি 6 টাকায় সে চায়না থেকে আনতে পারে তাহলে সে চায়না থেকে নিবে, নেপাল থেকে আনতে পারলে নেপাল থেকে নিবে। সো দ্যাট ইজ হাউ বিজনেস ওয়ার্কস। আমি যতই আবেগ দিয়ে বলি বা যেটা দিয়েই বলি, হ্যাঁ, তারপর কোয়ালিটির বিষয় রয়েছে। সুতরাং খুব জোর করে এটা হবে না। এখন তখন যেটা করে যে সরকার অনেক সময় আপনাকে প্রণোদনা ব্যবহার করে, যে আপনি ওই দিক দিয়ে পাঠালে কিছু আপনাকে কস্ট কমিয়ে দিবে অথবা আপনার কাস্টমস ফি কমিয়ে দিল, করে সে প্রণোদনা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করার, পপুলার করার চিন্তা করতে পারে। আমাদের এখানে প্রমোশনাল দিয়ে না, নতুন যখন একটা দেখবেন পণ্য আসবে তখন বলবে যে 20% ছাড় একদিনের জন্য, আপনি গিয়ে অভ্যস্ত করেন। সেটাও একটা করতে পারে যে ইনফরমেশন গ্যাপ যদি থাকে যে আসলে এটা চিপার কিন্তু আপনি অভ্যস্ত না, তা আমি প্রমোশনাল কিছু দিয়ে এটাকে পপুলার করবো, দেন আমি এটাকে তুলে নিব। তো সেই ধরনের জায়গাগুলো আছে কিনা এটা বিচার করতে হবে। এক্ষেত্রে ভারতের এই যে একের পর এক চুক্তি বাতিল বলুন বা নিষেধাজ্ঞা আসছে, এটার বাংলাদেশের অর্থনীতি বা ব্যবসার উপর আসলে কত বড় প্রভাব পড়ছে?
দেখুন, আমি এই প্রশ্নটা যখন সবাই করে, আমি তাদেরকে একটা খুব খারাপ উত্তর দিই যে শহরে এই দৃষ্টিভঙ্গিটা কেন ঠিক না সব সময়। আমি মনে করি যে আমাদের দুটো দেশের ভিতরে নিঃসন্দেহে একটা ভালো যোগাযোগ থাকা উচিত। এটা বাংলাদেশের জন্য সত্যি, এটা ভারতের জন্য সত্যি। দুই দেশের ভিতরেই আমাদের জানা উচিত যে প্রতিবেশীর সাথে শুধু শুধু আমরা এক ধরনের বৈরিতা রেখে পৃথিবীর কোনো দেশ এটা উন্নতি করতে পারেনি, এবং এটার কোনো প্রয়োজনও নাই। ধরেন আপনি যদি আমাকে কেউ যদি প্রশ্ন করতো যে জুলাই মাসে 2000 মানুষ মারা গেছে, বাংলাদেশের 16 কোটি মানুষের তুলনায় আর কয়জন, তাহলে আমার কেমন লাগতো? আপনি চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের এক্সপোর্ট হয়তো $40 বিলিয়ন হতে পারে, আমি ভারতে হয়তো $1 বিলিয়ন দিই, তো 2.5%, তা আচ্ছা ঠিক আছে, ওখান থেকে হয়তো 200 মিলিয়ন কমে যাবে, আমার আর কত টাকা। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে কিছু ব্যবসায়ীরা এটার সাথে যুক্ত ছিলেন, কিছু শ্রমিকরা সেই পণ্যগুলো তৈরি করতেন। সুতরাং যেটার ইকোনমিক কজ নাই, কোনো অর্থনৈতিক কজ নাই যে আমার এফিসিয়েন্সি কমে গেছে বা ওখানে ডিমান্ড কমে গেছে, আমি মনে করি যে এক ধরনের রেশারেশির কারণে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা এখন স্পষ্ট আর কি, দুই দেশের পক্ষ থেকে এটা সত্যি। সেইটার জন্য তো দুই দেশেরই মানুষ কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই দেশেও কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার দেশেরও যারা প্রডিউসার আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমি মনে করি যে এইটার থেকে দিন শেষে আসলে সার্বিকভাবে মানুষ উপকারে আসে না। এবং একটা হয় কি যে আপনি যখন ইগো প্লে করতে থাকে, আমরা যদি রেশারেশির ভিতরে থাকি, আমাদের যদি খুব আবেগ উচ্চ জায়গায় থাকে, তাহলে এটা দিন দিন এই ধরনের দূরত্ব আরও বাড়তে থাকবে, যেটা আমি মনে করি না যে এটা খুব কাম্য। আমার হিসাবে আমার প্রতিবেশীর সাথে আমি একটা আমি সুসম্পর্ক না রাখতে পারি, আমি কোনো খারাপ সম্পর্কও তো রাখতে চাবো না। আমার হয়তো দেখা হয় না, আমি যেই ধরেন একটা বাড়িতে থাকি বা একটা ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটের আর একটা লোকের সাথে আমার হয়তো খুব বেশি যাওয়া আসা নেই, আমি তার বাসায় হয়তো দাওয়াত খাই না, সে আমার বাসায় দাওয়াত খাই না, কিন্তু আমরা দেখা হলে আমাদের হাতাহাতি হয়, আমাদের গালিগালাজ হয়, এইটা তো নিশ্চয়ই কেউ চাবে না। কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি, বাংলাদেশের দিক থেকে আসলে কিছু কি করণীয় রয়েছে? না, আমি মনে করি দুই দেশেরই করণীয় রয়েছে। আমি এটা বাংলাদেশ ভারত বলে এটা ভাগাভাগি করার কিছু খুব নেই। একটা সদিচ্ছা দেখা যাচ্ছে সেরকম কিছু আমি তো এটা তো আমি বললাম যে এটা দুই দেশের ভিতরে, এবং সদিচ্ছার বিষয়টা হলো সবসময় এটা কূটনৈতিক প্রয়াসের ভিতরে থাকে। কারণ এটাও তো ঠিক যে আমাদের দেশের ভিতর থেকেও তো আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা সুতা আমদানি বন্ধ করার সময় তো আমরা এটা খুব বড় আকারে সেটা ডিসিশনও আলোচনা হয়নি, বা ভারতের সাথেও আলোচনা হয়নি যে আমরা এই ধরনের কারণে আমরা সুতা নিচ্ছি, আমদানি বন্ধ করছি। প্রথম একটা স্টেপ তো বাংলাদেশ নিয়েছিল, এটা তো সত্যি। এটার এখন অর্থনৈতিক যুক্তি থাকতে পারে, কিন্তু তাদের কাছে কমিউনিকেট, অনেক সময় কি আপনি ভালো কাজ করলেও আপনি যদি কমিউনিকেট না করেন, আপনি এটাকে হয়তো মানুষ খারাপভাবে নেবে। হ্যাঁ, সো আপনি যদি ওই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকেন, পাড় ভেঙে যাচ্ছে, কেউ আপনাকে হ্যাচকা টান দেয় বাঁচানোর জন্য, আপনি যদি বুঝতে না পারেন যে পাড় ভেঙে যাচ্ছে, আপনি হয়তো চিন্তা করুন আমাকে টান দিয়ে ফেলে দিল কেন, হ্যাঁ, আপনি উঠে একটা ঘুষি দিয়ে দিলেন। সো কমিউনিকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। যদি আপনি ভালোর জন্যও করে থাকেন, আমার মনে হয় যে সেই কমিউনিকেশনের জায়গাটা থাকা উচিত, এবং কূটনৈতিকভাবে তো সেইটাই আমাদের কাছে কাম্য থাকে। কারণ দিন শেষে যখন রেশারেশি হয়, এটা ভারত আর পাকিস্তানের ইতিহাসের দিকে তাকালে সবচাইতে ভালো আমরা বুঝতে পারি, দক্ষিণ এশিয়ার আমরা জনগণের ভিতরে আমরা সবচেয়ে ভালো বুঝতে পারি যে ভারত এবং পাকিস্তানের ভিতরে এই দীর্ঘদিনের রেশারেশি করে কেউই তো খুব এটা উপকার হয় নাই, লুজার হয়েছে দুই দেশের মানুষ। তা আমরা বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা নিয়ে আমরা একই রকম ট্র্যাপে কেন পড়তে যাব? নিঃসন্দেহে আমরা আমাদের যে স্বার্থ আছে দেশের, আমরা কারো দ্বারা অবদমিত হতে চাব না, আমরা নিঃসন্দেহে আমাদের সার্বভৌমত্বের কথা বলবো, কিন্তু একই সাথে আমি মনে করি যে আমরা চেষ্টা করা উচিত যে আমাদের একটা সেই সার্বভৌমত্ব রক্ষা করে, স্বাধীনতা রক্ষা করে, আমার নিজের গরিমা রক্ষা করে, একই সাথে আমি কোনো বৈরিতাও করতে যাব না। জি, জনাব সুজন, আপনার কাছে ফিরে আসি। একটা প্রসঙ্গের মধ্যে ডক্টর সর্দার তুলেছেন, সেটা হচ্ছে গিয়ে বন্দরে হয়তো দক্ষতা বেড়েছে আগের থেকে, কিন্তু বহির্নোঙরে জাহাজগুলোকে এখনো বেশ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সেইটার জন্য কি শুধুমাত্র বেশি সংখ্যক জাহাজ আসাটাই দায়ী, নাকি আরো কোনো সমস্যা দেখেন আপনি? না, এই বিষয়টার সাথে আমি কিছুটা দ্বিমত পোষণ করছি। চট্টগ্রাম বন্দরে আগে যে পরিমাণ বহির্নোঙরের জাহাজ অপেক্ষা করতে হতো, তার পরিমাণ কিন্তু অনেক কমে এসছে। এখন কিন্তু তেমন একটা জাহাজ কিন্তু বহির্নোঙরে কিন্তু আপনার অপেক্ষা করতে হয় না, আসলে পরেই মোটামুটি জাহাজগুলো বাড়তে পাচ্ছে, এবং আপনার
সেগুলো থেকে যা পণ্য খালাস হচ্ছে। আমি প্রথমেই বলছিলাম যে আমাদের যেখানে আপনার পণ্যের কন্টেনারের পরিমাণ হলো 2 কোটি টন এবং বাকি 10,000 কোটি টনই হলো আপনার আমাদের ব্রেক বাল্ক। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলছি না। আমি একটু ওই এফওবি এবং সিএফআর এর ব্যাপারটা নিয়ে বলছিলাম। এটি কিন্তু একটা ভালো প্রস্তাব দিয়েছেন যে সিএফআর হলে গিয়ে আমাদের পণ্যের সাথে কিন্তু তার ভাড়াটা চলে যাচ্ছে, আর এফওবি হলে ফ্রেট অন বোর্ড, মানে বাংলাদেশে পণ্যটা ইম্পোর্টের ক্ষেত্রে আসার পরে আপনি জাহাজের ভাড়াটা দিবেন, তাতে করে আপনার দুটার দিকে সাশ্রয় হবে। একটা হলো আপনি পণ্যটা আপনার নিয়ন্ত্রণে থাকলো, যে আপনি যাকে দিয়ে আনাচ্ছেন সে আপনার কন্ট্রোলে থাকলো, যে আপনি সময় নির্ধারণ করে দিলেন এই সময়ের মধ্যে তাকে পণ্যটা আনতে হবে। সে যদি আনতে না পারে, ফেল করে, দেন আপনি তাকে পরবর্তীতে ব্যবসা দিবেন না। প্লাস আপনি 4-5 জনের সাথে আপনি কম্পেয়ার করে কিন্তু ভাড়াটা নির্ধারণ করতে পারতেছেন, যেখানে আপনি চিপ এবং কম সময়ের মধ্যে আনতে পারবেন, সেই সময় সেই জায়গাটা কিন্তু আপনি বেছে নেবেন। এই সুযোগটা কিন্তু আপনারা দেখবেন আমাদের রপ্তানির ক্ষেত্রে ম্যাক্সিমাম 99% পণ্যই কিন্তু আপনার অ্যাপোবি বেসিস, মানে অর্থাৎ বাংলাদেশ থেকে শিপমেন্ট হয়, জাহাজীকরণ হয়, কিন্তু পণ্যটা কিন্তু ফ্রেট জাহাজের ভাড়াটা কিন্তু পরিশোধ করা হয় সেই ডেস্টিনেশনে। এটা ইউরোপ বা আমেরিকার যে বায়ার আছে তারা কিন্তু পরিশোধ করে, তাদের করে কিন্তু তাদের পণ্যের যে আপনার সময় এবং যে অর্থ দুটোটাই কিন্তু সেভ হচ্ছে। আরেকটা জিনিস আমি যে কথাটার সাথে বলতেছিলাম, বিদেশি বিনিয়োগের ব্যাপারটা, এটা যদি আমাদের পলিসির মাধ্যমে হয়, আমাদের বিশ্বে কিন্তু দেখা যাচ্ছে এই যে জাপান, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের চায়নার মতো দেশেও কিন্তু পিএসএ মেরিন তারা কিন্তু অনেকগুলো পোর্ট কিন্তু নির্মাণ করেছে, যারা কিন্তু সেখানে বন্দর অপারেট করে কিন্তু তারা কিন্তু সেখানে সাকসেসফুল হয়েছে এবং কিন্তু অনেক মানে আপনার আধুনিক যন্ত্রপাতি এবং বিশ্বমানের যে জাহাজগুলো আছে, বিশ্বমানের বন্দর কিন্তু তারা তৈরি করেছে। তো আমাদের বাংলাদেশে যদি সে ধরনের কোনো বিনিয়োগ আসে এবং তারা যদি বিশ্বমানের বন্দর তৈরি করতে পারে, আমাদের সামনের দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করতে কিন্তু খুব সহজ হবে এবং আমরা কিন্তু দক্ষ এবং দক্ষতার সাথে আমরা কিন্তু সেগুলো শিখতে পারবো। আমাদের দেশও কিন্তু আর্থিকভাবে এবং লাভবান হবে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সাথে কিন্তু তার একটা প্রতিযোগিতা, আরেকটা বন্দর তৈরি হলে দুজনের মধ্যে কিন্তু প্রতিযোগিতায় দুজনের সেবার মান যেভাবে বাড়বে, দুজনের কিন্তু সময় এবং আপনার অর্থ দুটোই কিন্তু সাশ্রয়ের জন্য আমাদের দিক থেকে আমরা অনেক বেশি বেছে নিতে পারবো। জনাব সুজন, এখানে আমাদের যে বিদেশি প্রতিষ্ঠানটার কথা বলা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড, আরব আমিরাতের প্রতিষ্ঠান, তারা ভারতে কিছু বন্দর পরিচালনা করছে, আবার যুক্তরাষ্ট্রে তাদেরকে বন্দর পরিচালনার সুযোগ দেওয়া হয়নি 2006 সালে। এদের সম্পর্কে আপনার জানাশোনা কিরকম? না, ডিপি ওয়ার্ল্ড তারা বিশ্বের কিন্তু একটা খ্যাতনামা আপনার বন্দর পরিচালনাকারী একটা প্রতিষ্ঠান। তারা কিন্তু মিডল ইস্টের ম্যাক্সিমাম পোর্টগুলোতে কিন্তু তাদের বন্দর আছে। তাদের কিন্তু আপনার আরো অনেকগুলো দেশে কিন্তু তার বন্দর পরিচালনা করছেন। আমি পিএসএ মেরিনে ব্যক্তিগতভাবে আমি সিঙ্গাপুরে তাদের অফিস ভিজিট করেছি এবং তাদের কিন্তু প্রায় 56টা পোর্ট আছে দেশের বাইরে, সিঙ্গাপুরের বাইরে তারা অপারেট করছে এবং প্রতিটা পোর্টে কিন্তু তারা সাকসেসফুল, একমাত্র মিয়ানমার ছাড়া। সেখানে মিয়ানমারে তারা কিন্তু আপনার লাভবান হচ্ছে না, কারণ তাদের সেখানে গৃহযুদ্ধের কারণে তারা কিন্তু লাভবান হচ্ছে না। বাকি সবগুলো পোর্টে কিন্তু তারা অত্যধিক সাকসেসফুল হিসাবে কিন্তু তারা পোর্টগুলো অপারেট করছে এবং তারা বিশ্বমানের বন্দর কিন্তু তারা এখানে আপনার অপারেট করছে। এবং মানে অবিশ্বাসযোগ্য হলেও মানে বলতে হয়, যেমন আপনার অনেক বন্দরের তাদের যে আপনার পরিচালনা, সেই পরিচালনার পেছনে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না। সেখানে তারা কিন্তু যান্ত্রিকভাবে রোবটের মাধ্যমে কিংবা অফিসে বসে একজন পুরো একটা বন্দর কিন্তু পরিচালনা করতেছে। সেই দিনগুলো কিন্তু চলে আসতেছে। আর আমাদের যে শ্রমিকদের কাজের নিরাপত্তা বিঘ্নিত হবে না না, আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, কোনো প্রযুক্তি আসলে পরেই যে আপনার কেউ বেকার হয়ে যাবে সেটি আমি বিশ্বাস করি না। কারণ একসময় আমরা চিন্তা করতাম, যখন কম্পিউটার আসছে আমরা দেখতাম, আমাদেরকে বলতো যারা ম্যানুয়াল টাইপ করে তারা হয়তো সব বেকার হয়ে যাবে, কিন্তু না, দেখা গেছে আপনার কম্পিউটার আসার পরে আরো বেশি শ্রমবাজার বেড়ে গেছে, যারা আউটসোর্সিং করছে বিভিন্ন ধরনের আপনার কাজের সম্ভাবনা বেড়ে গেছে। তো নতুন কোনো আপনার সম্ভাবনা কিন্তু অনেকগুলো দুয়ার খুলে দেয়। আর আমাদের দেশে যদি এই ধরনের বিদেশি বিনিয়োগকারী বড় প্রতিষ্ঠিত যারা বন্দর বিনিয়োগকারী আছে, তারা যদি বাংলাদেশে বিনিয়োগ করে, আমাদের যেগুলো আমরা উন্নত মানের বিশ্বমানের যে বন্দর পাবো, একসাথে অনেক বেশি ইনভেস্টর আসবে। এই বন্দরগুলো যারা অপারেট করবে তারা কিন্তু একটা ব্র্যান্ডিং করতে পারবে বাংলাদেশকে, যে কে বন্দর অপারেট করছে, অমুকে পিএসএ মেরিন কিংবা মার্কস লাইন এরা বন্দর অপারেট করছে। এই যে একজন বিদেশি ইনভেস্টর, তাকে দেখে কিন্তু আরো অন্য দিকে যারা বিদেশি ইনভেস্টর আছে, বিশেষ করে যারা ইন্ডাস্ট্রি অন্যান্য খাতে বিনিয়োগ করে, তারা কিন্তু নিশ্চিত হবে যে না, মার্কস লাইনের মতো বা পিএসএ মেরিনের মতো একটা
বন্দর বাংলাদেশে অপারেট করছে, তার মানে সেই জায়গাগুলো সেফ। আমরা বিনিয়োগ করলে আমাদের রিটার্নগুলো দ্রুত আসবে, আমাদের পণ্যটা আমরা ঠিক সময়ে আমদানি পণ্য আমাদের ওয়ারহাউসে নিতে পারবো, এবং আমাদের রপ্তানি কিন্তু পণ্যগুলো আমরা সঠিক সময়ে রপ্তানি করতে পারবো। এই যে বিষয়গুলো, এগুলো চিন্তা করেই কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু সেই দেশে বিনিয়োগ করে। যত আধুনিক বন্দর হবে তত বেশি কিন্তু আপনার বিনিয়োগকারীরা নিশ্চিত ফিল করে যে তার আমদানি রপ্তানি পণ্য দুটোটাই কিন্তু নিশ্চিত। আর এখানে আরেকটা জিনিস বললাম, একটা যে আপনার আমরা কিন্তু প্রতিটা সেকেন্ডকে কিন্তু আপনার ডলার হিসেবে কাউন্ট করা হয়, বিশেষ করে আমাদের শিপিং এর ভাষায়। আমরা যে কথাটা বলছিলাম যে বিভিন্ন দেশের ট্রান্সশিপমেন্টের যে ব্যাপারটা, যেহেতু আমি শুধু শিপিং এজেন্টের পরিচালক তা না, আমি একদম ফ্রেট ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টও। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমাদের এখান থেকে সামনে যে আমেরিকা একটা বার দিয়েছে তাদের ট্যারিফ, সেই বারের কারণে আমাদের বাংলাদেশ থেকে উৎপাদিত যে রপ্তানি পণ্য সেখানে কিন্তু ওই 3 মাসের মধ্যে পৌঁছাতে হবে। তার মানে আগামী কিছুদিনের মধ্যে যে পরিমাণ আমাদের এয়ার শিপমেন্টের চাপ আমাদেরকে সামলাতে হবে, সেই পরিমাণ কিন্তু আমাদের উড়োজাহাজ কিন্তু আমাদের দেশে নাই। তাহলে আর আমাদের দেশের দিন দিন কিন্তু এখন ফ্রেটের মানে উড়োজাহাজের যে আপনার ভাড়া সেটা কিন্তু বেড়ে যাচ্ছে আপনার পার কেজিতে। তো এই যে আমরা জাহাজগুলো এখন বলতে পারেন যে ফ্রেটার এনে কেন আমরা পরিচালনা করতে পারি না, ফ্রেটার এনে কিন্তু পরিচালনা করা হচ্ছে, কিন্তু আমাদের ফ্রেটার গুলো হচ্ছে ওয়ান ওয়ে। যেমন আমরা পণ্য নিয়ে যাচ্ছি আমেরিকাতে কিংবা ইউরোপের কোনো কান্ট্রিতে, কিন্তু আসার সময় আমাদের সেই উড়োজাহাজটা কিন্তু তার কিন্তু সেই পরিমাণ পণ্য পাচ্ছে না, আসতে হচ্ছে প্রায় অনেকটা খালি হিসাবে। তাহলে তার কিন্তু কস্টিংটা কিন্তু আসা যাওয়া দুটোতে কিন্তু একটা হিসাব করতে হচ্ছে। তো হিসাব করে দেখা যাচ্ছে যে আপনার পণ্যের তাদের যে আপনার পণ্য পরিবহনের কস্টিংটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা যদি হিসাব নিকাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের হিসাবটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো আমরা যে প্রথমটা দিকে যে বলছিলাম আমি যে বিষয়গুলো, যে আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি বা যারা বন্দর নিয়ে ভাবছেন, বন্দর নিয়ে প্রতিনিয়ত চিন্তা করতেছেন, তাদেরকে নিয়ে যদি একটা সভা করে কিংবা তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে বা বিভিন্ন ধরনের আপনার সভা সেমিনারে ডেকে যদি একটা বন্দরের পলিসি করা যায়, তাহলে পলিসি করা গেলে পরে আমরা সেই জায়গাগুলোতে আমাদের উপস্থাপনাগুলো তুলে ধরতে পারবো যে বুঝতে পেরেছি জনাব সুজন, কিভাবে ইনভেস্ট করলে আমরা কত দ্রুত রিটার্ন পেতে পারি এবং কোথায় কোথায় আমাদের ইনভেস্টর দরকার। ধন্যবাদ। সেই জায়গাগুলোকে আমরা ডক্টর সর্দার আমাদের এই সম্ভাবনাগুলো কিন্তু অনেক বেশি বুঝতে পেরেছি জনাব সুজন। ডক্টর সর্দার যদি আর কিছু যোগ করার থাকে। একটা পয়েন্ট আপনি আমার কলিগকে জিজ্ঞেস করেছেন যে এই চেঞ্জ অফ রিলেশনশিপ অ্যান্ড রিলেটেড এমবার্গো এক্সেট্রা এক্সেট্রা, সব প্রবলেমটা সব যত ধরনের প্রবলেম মানুষের কাছে থাক, সেটা কিন্তু কিছু কিছু লোকের জন্য অপরচুনিটি। এখন মোংলা বন্দর, পানগাঁও বন্দর, এখান থেকে কিন্তু কলকাতা খুব কাছে, আর ইন্ডিয়া কিন্তু রেলেতে অনেক অ্যাডভান্স ইন কম্পারিজন টু বাংলাদেশ। তো কন্টেনার এবং গুডস ট্রান্সপোর্ট উইদিন ইন্ডিয়া ইস এ ম্যাসিভ একটা নেটওয়ার্ক কাজ করছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরে। সেকেন্ডলি আরেকটা পয়েন্ট বলবো যে ইন্ডিয়া থেকে প্রায় 16 থেকে 18 বিলিয়ন ডলারের গুডস ইম্পোর্ট হয়। তো এই বিশাল পরিমাণে ইম্পোর্ট গুডস মেজরিটি চলে যায় সিঙ্গাপুর আর পোর্ট কেলাঙে, মালয়েশিয়াতে। তো যদি এই পলিসিটাকে আমরা মানে কনভার্ট করে ফেলতে পারি টু টার্ন ইট টু আওয়ার ফেভার, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ইনল্যান্ড ভেসেল আছে, ছোট জাহাজ আছে, যেটা প্রয়োজন থেকে অনেক বেশি। তো ওই জাহাজগুলোকে আমরা শুধু এই কাজে লাগিয়ে দিলেই আমাদের বোধহয় 2-5 বিলিয়ন ডলার এমনি সাশ্রয় হতে পারে। তো এটাই আমার কনক্লুশন থাকবে। অনেক ধন্যবাদ। জনাব খান যদি আর কিছু যোগ করার থাকে। আর একই রকমভাবে আমি যেটা বলছিলাম যে আমার মনে হয় যে উনি যেটা বলছিলেন অবশ্যই এটা একটা অপরচুনিটির জায়গাগুলো আছে, এবং রাজনৈতিকভাবে যে আমাদের বিভিন্ন ধরনের যে কূটনৈতিক তৎপরতাগুলো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে যেই শেষ বিষয়টা আলোচনা হচ্ছিল, যে দেখেন ভারতের সাথে আমরা আমাদের যে বিভিন্ন ধরনের চাপগুলো আছে এটা তারা দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় যে বাংলাদেশ সরকার অলরেডি বলেছেন যে আমরা আমাদের দিক থেকে আর একটা পাল্টা জবাব দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমরা তাদের সাথে কূটনৈতিকভাবে যোগাযোগ করব, যেটাই হবে। এবং ভারত সরকারও একসময় বুঝতে পারবে যে তারা হয়তো যেই পদক্ষেপগুলো নিচ্ছেন এইটা দিন শেষে তাদের জনগণের জন্যই এটা ভালো হচ্ছে না, এবং তারাও একটা জেদ নিয়ে হয়তো চাপ দিয়ে ভাবছেন যে আমি এটা মানে অ্যাবজর্ভ করতে পারবো এবং বাংলাদেশকে চাপে রেখে একটা করতে পারবো। আমি মনে করি যে দিন শেষে এই ধরনের মনোভাব যেই সরকারের আছে, সেই সরকারের দিন শেষে তার জনগণের জন্য সে উপকার করে না।
সুতরাং এইটা তাদের জন্য এটা লাভবান হয় না। তো এটা সেটার জন্য দীর্ঘমেয়াদী তো একটা সমাধান আমরা দেখি না। গণতান্ত্রিক ব্যবস্থা ক্রিয়াশীল থাকা তো আমি আই হোপ যে ভারতের জনগণ এটা বুঝতে পারবে যে এই ধরনের পদক্ষেপ যখন বাংলাদেশের জন্য কোনো সরকার তার জন্য নিচ্ছে, তখন সেই সরকার তাদের উপকারের জন্য কাজ করছে না। ধরুন ভিসা তো বন্ধ অনেকদিন, কলকাতার ব্যবসা এটাই আমি অনেকদিন বললাম ধরে যে খুব এই- চাপে আছে, কিন্তু তার তো কোনো প্রভাব কেন্দ্রে নেই এখন পর্যন্ত। কেন্দ্রে হয়তো নেই, কারণ ওই একই রকম আপনি বলছেন যে ম্যাক্রো লেভেলে, কিন্তু এটা দিন শেষে আমি এটা বলছি যে অনেক ক্ষেত্রে অনেকে আমাকে বলেন যে এটা ওনাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণেই ওনারা করেন, তো ওনাদের বিজেপির ভোটে জেতার জন্যই হয়তো ওনারা করেন, তাদের মিডিয়া দ্বারা অনেক ইনফ্লুয়েন্স হয়ে তারা হয়তো জনগণরা এখন এটা বুঝতে পারছেন না, কিন্তু কেউ না কেউ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং সেই বিষয়টা আমি মনে করি যেটা সাস্টেনেবলি ওনাদের জন্য ভালো না। আমরা যদি ইউরোপের দিকে তাকাই, আমি যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, আমি উন্নত বিশ্বের দিকে তাকাই, সবাই তার প্রতিবেশী দেশের জন্য আসার সাথে সুসম্পর্ক রেখেই উন্নতি করেছে, এবং এটা ভারতেরও আমার মনে হয় যে একসময় রিয়ালাইজেশন আসবে যে সে তার বিভিন্ন দেশটায় প্রতিবেশীর সাথে একটা মানে খারাপ সম্পর্ক রেখে সে দেশ হিসেবে অনেক উন্নতি করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো।